গেল ডিসেম্বরে সার্বিক মূল্যস্ফীতি ছিল 11% কাছাকাছি। এর মধ্যে খাদ্য মূল্যস্ফীতি ছিল প্রায় 13%। এমন উচ্চ মূল্যস্ফীতির মধ্যে গত বৃহস্পতিবার নতুন করে শতাধিক পণ্য ও সেবার উপর শুল্ক ও ভ্যাট বাড়িয়েছে রাজস্ব বোর্ড। তাতে সাধারণ মানুষ বলছেন পণ্য কেনার ক্ষমতা কমে যাচ্ছে, আর ক্ষুদ্র ব্যবসায়ীরা আশঙ্কা করছেন ব্যবসা কমে যাওয়ার। ইনকাম লেভেল যদি না বাড়ে তাহলে আবার পারচেজিং পাওয়ার কমে যাবে। আবার যদি ভ্যাট ট্যাক্স আর উপরে আরো বাড়তি টাকা দেওয়া হচ্ছে, এটা আমার ক্রয় ক্ষমতা, এটা তো আলটিমেটলি সবার কমে যাবে। নিম্নবিত্ত মধ্যবিত্ত এরা হিমশিম খাবে, এরা কিনতে পারবে না। তখন আমাদের ব্যবসা দেওয়া যায় 10 নম্বর অটোমেটিকলি। যা ক্রয় ক্ষমতা ক্রয় করার দরকার সে আশানুরূপ দ্রব্যাদি ক্রয় করতে পারছে না। সরকারকে জনবান্ধব সরকার হইতে হবে, মানুষের কল্যাণের দিকে তাকাইতে হবে। আমদানি পর্যায়ে 32টি পণ্যের সম্পূরক শুল্ক বিভিন্ন হারে বাড়ানো হয়েছে, যার মধ্যে নানা ধরনের বিদেশি ফল, ফলের জুস, সবজির শুল্ক 20 থেকে 30% করা হয়েছে। শুল্ক বাড়ানো হয়েছে সাবান ও ডিটারজেন্টের উপরও। বিভিন্ন পণ্যের উপর শুল্ক বাড়ানোর ফলে বাড়ছে বিমান পরিবহনের ব্যয়। সরবরাহ পর্যায়ে 4 ধরনের সেবার শুল্ক বাড়িয়েছে সরকার। আবার খরচ বাড়ছে মোবাইল ও ইন্টারনেট ব্যবহারে। এটা আপনি কর আদায় করবেন না, আর নতুন করে যারা ট্যাক্স দিচ্ছে তাদেরকে বেশি করে পানিশমেন্ট দিবেন, আর কাউকে আপনি ট্যাক্স আদায়ই করবেন না। সেটা দায়িত্ব আমি নিব, আপনি ওনার কাছ থেকে ট্যাক্স নেন। আমরা কি বলতে পারবো নিজে বুকে হাত দিয়ে যা ট্যাক্স পাওয়ার কথা ছিল পটেনশিয়াল, আমি ততটুকু পুরোটা আদায় করেছি? 32 ধরনের পণ্যের ভ্যাট 10% বাড়ানো হয়েছে। তাতে বাড়ছে পটেটো ফ্লেক্স, বিস্কুট, কেক, আচার, টমেটো কেচাপ, টমেটো সস, ফলের জেলির দামও। ভ্যাট বাড়ানো হয়েছে রান্নাঘরের ব্যবহার্য বিভিন্ন পণ্যের উপরও। ওষুধের ক্ষেত্রে স্থানীয় ব্যবসায়ী পর্যায়ে মূসকের হার বৃদ্ধিতে বাড়ছে ওষুধের দামও। ভ্যাট বৃদ্ধির ফলে বাড়ছে মিষ্টি ও তৈরি পোশাকের দামও। 14টি সেবার উপর ভ্যাট 10% থেকে বাড়িয়ে 15% করা হয়েছে, তাতেও খরচ বাড়ছে। ব্যবসায়ী পর্যায়ে 3 ধরনের মধ্যে 2টোর ক্ষেত্রে ভ্যাট বাড়িয়েছে এবং একটির ক্ষেত্রে কমিয়েছে রাজস্ব বোর্ড। আমরা তো দেখি যে সবকিছুই যখন সরকার কোনো সার্কুলার দেয় পরের দিনই ধাপ করে দামগুলো বেড়ে যায়, কিন্তু সরকার কি রেভিনিউটা কালেকশন করতে পারছে নাকি, ওই সিস্টেমটা ইন প্লেস আছে নাকি, ওটাকে দেখতে লাগবে। বাজারে ভ্যাট ও শুল্ক বৃদ্ধির আগে থেকেই অনেক পণ্যের দাম বেড়েছে। ব্যবসায়ীরা এখানে নতুন একটা সুবিধা পেল, যেটার মাধ্যমে নতুন করে দাম বাড়ানোর একটা হেডিক পড়বে। আমরা দেখছি ইতিমধ্যে এই হেডিক শুরু হয়ে গেছে, অনেকগুলো পণ্যের দাম বাড়িয়ে দিয়েছেন। বাজারে যথাযথ নজরদারির অভাব রয়েছে বলছেন সংশ্লিষ্টরা। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। দেশের 92% আমদানি রপ্তানির পণ্য পরিবহন হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। গেল বছর রাজনৈতিক অস্থিরতা ও ডলার সংকটের মধ্যেও পণ্য পরিবহনে রেকর্ড করেছে বন্দর। তবে রাজনৈতিক পট পরিবর্তনের পর ব্যবসা খাতে লাগে বড় ধরনের পরিবর্তন। সেই লোকসান কাটিয়ে ওঠার আগেই ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত যেন মরার উপর খাড়ার ঘা। ভ্যাট ও সম্পূরক শুল্ক বাড়ায় সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাপন ব্যয় আরেক দফা বেড়ে যাওয়ার শঙ্কায় রয়েছেন তারা। হঠাৎ করে এতগুলো পণ্যের দাম বৃদ্ধি হওয়াতে মানুষ তো অস্থিরতায় পড়ে গেছে। এত তাড়াহুড়া তো এগুলো করার প্রয়োজন ছিল না। এইভাবে বাড়লে তো আমাদের কষ্ট হয়ে যাবে, যেহেতু আমাদের চেলাইটা বাড়াবে না মালিক। এই ধরনের বাড়ানোটা উচিত না আমি মনে করি। সরকারের এই সিদ্ধান্তে বিস্মিত ও ক্ষুব্ধ চট্টগ্রামের বিভিন্ন খাতের ব্যবসায়ীরা। নিরবচ্ছিন্ন গ্যাসের সরবরাহ নিশ্চিত না করেই দাম দ্বিগুণেরও বেশি বৃদ্ধির প্রস্তাবে চ্যালেঞ্জের মুখে পড়েছে শিল্প খাত। এতে উৎপাদন ব্যয় বাড়ার সঙ্গে পণ্যের দামও বাড়ার শঙ্কা করছেন ব্যবসায়ী নেতারা। অযৌক্তিকভাবে যে কর এবং ট্যাক্সের হার বাড়িয়ে দেয় এবং সাথে সাথে আমাদের গ্যাসের যেই মূল্য তাতেও বাড়ানো হয়েছে, তো সব কিছু মিলে আমাদের ইনভেস্টমেন্টের জন্য এটা একটা নেগেটিভ সিগন্যাল বলে আমরা মনে করছি। আমার মনে হয় সরকারের ভেবে দেখা উচিত, এর মাধ্যমে আমাদের সাধারণ জনগণের অনেক ভোগান্তি হবে। এই মুহূর্তে ভ্যাট বাড়ানো কোনোভাবেই সমর্থনযোগ্য নয় বলে জানান ক্যাবের নেতারা। এই বিষয়টা পুনর্বিবেচনা করা উচিত। 18 কোটি মানুষের স্বার্থ চিন্তা করে এবং নিম্ন প্রান্তিক আয়ের মানুষের কথা চিন্তা করে এই জায়গা থেকে যদি আমরা বের হয়ে না আসি, তাহলেই কিন্তু মানুষের ভিতর ক্ষোভের যন্ত্রণা বাড়বে। বর্তমান পরিস্থিতিতে এমন মূল্য বৃদ্ধি সামগ্রিক বিনিয়োগের পরিবেশকে ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি নতুন শিল্প স্থাপনের সম্ভাবনা কমাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ডিবিসি নিউজ ডেস্ক। আব্দুর রহমান বদি,
কক্সবাজার 4 আসনের 2 বারের এমপি। একজন জনপ্রতিনিধি ও আইন প্রণেতা হলেও দেশের মানুষের কাছে ইয়াবা বদি নামেই পরিচিত। অভিযোগ আছে মাদক ব্যবসা তার পারিবারিক ঐতিহ্য। অনেকটা রূপকথার মতোই উত্থান বদির। স্থানীয়রা বলছেন 80-র দশকে মিয়ানমার সীমান্তে চোরাচালানের গডফাদার ছিলেন তার বাবা এজাহার মিয়া কোম্পানি। জড়িত ছিলেন জাল নোট ব্যবসায়। তৎকালীন জাগদল ও জাতীয় পার্টির রাজনীতিতেও জড়িত ছিলেন তিনি। জনপ্রতিনিধি হয়ে অক্ষরজ্ঞানহীন এজাহার নিয়ন্ত্রণ করতেন টেকনাফের রাজনীতি। প্রজন্মের হাত বদলে এজাহার মিয়া কোম্পানির সাম্রাজ্য পায় ব্যাপকতা। সেই রাজত্বের অঘোষিত সম্রাট আব্দুর রহমান বদি। পিতার পরিচিতির সুবাদে রাজনীতিতে শক্ত অবস্থান করতে বেগ পেতে হয়নি তাকে। রাজনীতিতে সক্রিয় হন 1995 সালে। পরের বছরই পেয়ে যান বিএনপির মনোনয়ন, যদিও পরে তা কেড়ে নেওয়া হয়। এরপর আওয়ামী লীগে যোগ দিয়ে মনোনয়ন চেয়েও ব্যর্থ হন তিনি। 1998 সালে তাকে নবগঠিত টেকনাফ পৌরসভার প্রশাসক বানায় আওয়ামী লীগ। 2008-এ এমপি নির্বাচিত হয়ে তাক লাগিয়ে দেন বদি। এরপর আর পেছনে ফিরতে হয়নি। নির্বাচিত হন 2014 নির্বাচনেও। দুর্নীতির মামলায় আসামি হওয়ায় শেষ দুটি নির্বাচনে প্রার্থী হতে পারেননি বদি। তবে টাকার দাপটে স্ত্রী শাহিনা আক্তার চৌধুরীকে এমপি বানিয়ে চালিয়ে যান অপকর্ম। জাতীয় সংসদের লোগো সম্বলিত স্ত্রীর গাড়িতে স্বর্ণ পাচারের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তাদের স্বার্থের কারণে কোনো দল কোনো সময় তারা স্থায়ী হয়নি। তবে এটা আপনার ঠিক, সেটা হচ্ছে যে সে দীর্ঘদিন আওয়ামী লীগে অবস্থান করছিল। প্রচুর টাকা পয়সা মালিক এবং প্রচুর টাকা পয়সা বাইরে পাচার করছে। সারা বাংলাদেশেই ইয়াবাকে কিন্তু ইয়াবা বদি বলে। তো আপনারা তার উত্থান, সেটা তার বাবা এজাহার কোম্পানি বাংলাদেশের একটা অন্যতম চোরা কারবারি ছিল। আব্দুর রহমান বদি ও তার স্ত্রী এমপি থাকাকালীন মাদক পাচার, মানব পাচার, হাটবাজারের ইজারা ও বন্দরসহ সবকিছুই ছিল তাদের নিয়ন্ত্রণে। মিয়ানমারের রাখাইন রাজ্যে তার নানার বাড়ি হওয়ায় সীমান্তের দুই পারেই রয়েছে শক্তিশালী মাফিয়া সিন্ডিকেট। উখিয়া টেকনাফ হয়ে উঠেছিল বদির পারিবারিক তালুকের সাম্রাজ্য। পৌরসভার হাটবাজার নিয়ন্ত্রণ, সীমান্ত এলাকার মাদক পাচার, মানব পাচার সবকিছু সে নিয়ন্ত্রণ করত। সে বিভিন্ন প্রকল্প থেকে তার অংশ তো থাকতো এবং সে তার পছন্দনীয় ব্যক্তিদেরকে এই কাজগুলো করাইতো। টেকনাফ স্থলবন্দরে পণ্য আমদানি রপ্তানি সহ সবকিছুই চলত বদির ইশারায়। আমদানি রপ্তানি বাণিজ্যের আড়ালে চলত মাদক ব্যবসা সহ অনৈতিক কর্মকাণ্ড। 2018 সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক বাহিনীর তালিকায় বদি সহ তার পরিবারের 26 সদস্যের নাম আসে। সিঙ্গাপুর, দুবাই হোটেল, স্বর্ণের দোকান ও বিলাসবহুল বাড়ি সহ নানা সম্পদ রয়েছে বদির। দুর্নীতি, অনিয়মে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলায় সাজাপ্রাপ্ত আব্দুর রহমান বদি। বদির শাসনে অসহায় ছিলেন উখিয়া টেকনাফের বাসিন্দারা। বিরোধী মত দমনেও ছিলেন কঠোর। তার হাতে মারধর সহ নাজেহালের শিকার আইনজীবী, সাংবাদিক, প্রকৌশলী, শিক্ষক, ব্যবসায়ী, জনপ্রতিনিধি, এমনকি সরকারি কর্মকর্তাও। যখন এমপি হইল সাথে সাথে সে করলো সরকারি কর্মকর্তাদের পিটানো। ওনার হাতে কোনো ব্যক্তি নিরাপদ নয়। ওনার হাতে প্রশাসক, আইনজীবী, ডাক্তার, ড্রাইভার, শ্রমিক সবাই ওনার কাছে মার খেয়েছে। তার বিরোধী মতের আওয়ামী লীগও নিস্তার পায়নি। আওয়ামী লীগ সরকার পতনের পর গ্রেপ্তার হয়ে কারাগারে আব্দুর রহমান বদি। তবে মাদক পাচার ও মানব পাচার সহ নানা অপকর্ম চালিয়ে যাচ্ছে তার লোকজন। ডিবিসি নিউজ ডেস্ক। এক ছেলে ও এক মেয়ে নিয়ে সংসার ছিল কুষ্টিয়ার আশরাফুল ইতি দম্পতির। রংমিস্ত্রির কাজ করে যা আয় করতেন তা নিয়ে চলে যেত সংসার। জুলাই আগস্টে আন্দোলন শুরু হলে বাড়িতেই অবস্থান করছিলেন আশরাফ। 4 আগস্ট কুষ্টিয়া শহরে যোগ দেন আন্দোলনে। শহরের 4 রাস্তা মোড়ে আন্দোলনে যোগ দিলে শুরু হয় সংঘর্ষ। সেখানে গুলিবিদ্ধ হলে হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয় আশরাফুলের। বাবার অপেক্ষায় ছোট্ট ফারিয়া। আর মাদ্রাসায় 3য় শ্রেণীতে পড়া ছেলে ফাহিম যেন কিছুই বুঝে উঠতে পারছে না কি মর্মান্তিক ঘটনা ঘটে গেছে তাদের জীবনে। আর বাবা আমাকে খুব ভালোবাসতো, সকালবেলা মাদ্রাসায় নিয়ে আসতো। বাবা কি বলে গেছিল তোমার সময়? তুমি কি বলেছিলে? আমি বলেছিলাম তাড়াতাড়ি। তোমার কি বিল দেখলি তোমার বাবা? আমুজি। ছোট্ট 2 সন্তান নিয়ে অনিশ্চিত ভবিষ্যৎ আশরাফুলের স্ত্রীর। কোথায় যাবেন, কি করবেন, অন্ধকারে পথ খুঁজে পাচ্ছেন না। তখন সবাই বলেছিল যে এই সংসারের দায়িত্ব নিলাম, ছেলে মেয়ের দায়িত্ব নিলাম, কিন্তু এখন কেউ দায়িত্ব নেই নাই। আমারই সব কিছু দেওয়া লাগে। ক্ষতিগ্রস্ত পরিবারটিকে সরকারি সহযোগিতার আশ্বাস প্রশাসনের। আশরাফুলের পরিবারকে ইতিমধ্যেই জেলা প্রশাসন থেকে, অর্থাৎ জেলা প্রশাসক স্যার তাকে তার নিজস্ব তহবিল থেকে একটি আর্থিক অনুদান দিয়েছে
এর পরবর্তীতে সরকারিভাবে আসলে আমরা সেটি যথাযথভাবে পৌঁছে দেওয়ার প্রক্রিয়া শুরু করব এবং তারা সেটি পাবেন। এদিকে আশরাফুল হত্যার ঘটনায় 29 জনকে আসামি করে মামলা করেছেন তার স্ত্রী লাবনী আক্তার ইতি। ডিবিসি নিউজ ডেস্ক। বাকি সংস্কার কমিশনগুলো আগে গঠিত হলেও নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রজ্ঞাপন জারি হয় গেল বছরের 19 নভেম্বর। 10 সদস্যের কমিটি কাজ শুরু করতে পারে আরও পরে। কমিটিতে প্রজনন স্বাস্থ্য বিশেষজ্ঞ, আইনজীবী, শ্রম অধিকার নিয়ে কাজ করা নারীরা রয়েছেন। এ পর্যন্ত 9টি সভা করেছে কমিটি। ঢাকার বাইরে বিভিন্ন প্রতিষ্ঠান ছাড়াও অন্যান্য সংস্কার কমিটির সাথেও বৈঠক করেছে নারী কমিশন। কমিটির প্রধান শিরিন পারভিন হক জানালেন, সংবিধান ও আইন, নীতি নির্ধারণ ও কর্মপরিকল্পনা এই 3 ভাগে ভাগ করে তৈরি হচ্ছে প্রতিবেদন। এই যে 2025 সাল চলে আসলো, এখনো আমাদের দেশের আইনের বৈষম্য রয়ে গেছে নারীর প্রতি। আমরা এখনো সিডো সনদের 2টো সংরক্ষণ করে রেখেছি, 2টো আর্টিকেল করে রেখেছি। বিভিন্ন সময় বিভিন্ন সরকার নারীদের ব্যাপারে বিভিন্ন সংস্কার আনার চেষ্টা করেও পিছপা হয়ে গেছে। বৈষম্য দূরীকরণ এবং সমতার লক্ষ্যে পদক্ষেপ গ্রহণ, সুপারিশ অন্তর্বর্তীকালীন সরকারের জন্য, দ্বিতীয়টা মধ্যম মেয়াদে কী করা সম্ভব, আর তৃতীয়টা আমাদের স্বপ্ন। একটা ম্যাট্রিক্স করেছি, সংবিধান ও আইন, আরেকটা হলো নীতি যেগুলো আছে পলিসি, আর বিভিন্ন কর্মসূচি। জুলাই আন্দোলনের পর থেকেই নারীরা অদৃশ্য হতে শুরু করেছে বিভিন্ন দৃশ্যপট থেকে। অন্তর্ভুক্তিমূলক সমাজ করার সুপারিশ থাকবে প্রতিবেদনে, জানান শিরিন পারভিন হক। কিন্তু আমরা দেখলাম আন্দোলনের পরে মেয়েগুলো গেল কোথায়? আমার সাথে যতজনের সাথে দেখা হয়, এই প্রজন্মের মেয়েরা যারা এত সাহস নিয়ে লড়েছে, আমি বলছি তোমরা জায়গা ছাড়বা না। জায়গা ছাড়লে সেই জায়গা আবার জিতে নেওয়া সহজ না। প্রতিবেদনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় করার ঘোষণাও আসবে। তবে গ্যাজেট হলে এটার নামকরণ অফিসিয়ালি নারী ও শিশু বিষয়ক হয়ে যাবে। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা।